सरगरलखण्डनं मम शिरसि मण्डनं देहि पदपल्लवमुदारम। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা উপন্যাসের বিষয়বস্তু সম্পর্কে জানতে চেয়েছ। আমি সংক্ষেপে তোমাদের সেই বিষয়বস্তু জানানোর চেষ্টা করছি। কল্লোল কালিকলম পর্বের বাংলা সাহিত্য যখন সমাজের উচ্চ মঞ্চের সংকীর্ণ বাতায়ন থেকে নেমে এসেছে মাটির কাছাকাছি, যখন সাহিত্যের রাজপথ বেয়ে এগিয়ে এসেছে অন্তজ শ্রেণীর মানুষের মিছিল, কিংবা যখন নগরকেন্দ্রিক সাহিত্য বিকেন্দ্রিক হয়েছে পল্লী বাংলার কুটিরে, ঠিক তখনই তারা ও শঙ্করের আশীর্বাদ পুষ্ট হয়ে রাঢ় বাংলার গৈরিক মৃত্তিকা লালিত বাউল কবির মন নিয়ে আবির্ভূত হয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাঁর সাহিত্যে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে আধ্যাত্মিকতার ছাপ, রয়েছে আঞ্চলিকতার উপাদান, রয়েছে বৈষ্ণব ভাবনার নানা প্রসঙ্গ। তাঁর সাহিত্যে পাওয়া যায় মৃন্ময়ী সত্তার চৈতন্য রূপিণী, চিন্ময়ী সত্তায় রূপান্তরের প্রতিভাস। তারাশঙ্করের রাধা উপন্যাসটি বিশ্লেষণের আগে এই উপন্যাসের পটভূমি সম্পর্কে দু চার কথা বলে নিতে হয়। রাধা উপন্যাসের উৎস সম্পর্কে অধিকাংশ সমালোচকই একমত যে মহারাজ রায়সিংহের সভাপণ্ডিত কৃষ্ণদেব আচার্য বাংলাদেশে স্বকীয়া মত প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে রাধামোহন ঠাকুর প্রমুখের কাছে অজয়পত্র লিখে দেন। এরই ভিত্তিতে রাধা উপন্যাস লেখা হয়েছে। এ কথা সত্য, অনেক কাল ধরেই আমাদের দেশে স্বকীয়াবাদ ও পরকীয়াবাদের দ্বন্দ্ব ছিল, কিন্তু কোনো অনুষ্ঠানের মধ্যে তার পরাজয় নির্ণীত হয়েছিল কিনা তা কিংবদন্তি, ততটা ঐতিহাসিক নয়। এ কথা ঠিক যে রাধা উপন্যাসের ইতিহাস বহিরাগত, যদিও সেই ইতিহাসের চিত্রপট অকৃত্রিম, নিখুঁত, জীবন্ত। অষ্টাদশ শতকের এক সামগ্রিক বিপর্যয়ের ছবি তারাশঙ্কর এঁকেছেন এই রাধা উপন্যাসে, যেখানে একদিকে বঙ্গদেশে জাফর খাঁ, মুর্শিদ কুলি খাঁ, সুজা উদ্দৌলার শাসন, অন্যদিকে অরঙ্গজেবের পতন, নাদির শাহের নৃশংস আক্রমণ। এই বিপর্যস্ত সময়ে সুজাউদ্দৌলার মৃত্যু, সরবরাজ খাঁর অযোগ্যতা, আলীবর্দীর হাতে তার পরাজয়, এই হানাহানির মাঝখানে মারাঠা শক্তির অভ্যুত্থান, বর্গীর হানা, ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে, এবং এইসবের ফলশ্রুতি পরবর্তীকালে ৭৬-এর মন্বন্তর, যার ইতিহাস আনন্দমঠে ধরা আছে। তারাশঙ্কর তার অব্যবহিত পূর্বেই ইতিহাসটুকু নিয়েছেন। তাই রাধা উপন্যাসে আমরা ইতিহাসের যে চিত্র পাব তা সামগ্রিকভাবে বাস্তব ইতিহাসেরই ছবি, যে ইতিহাস আমরা আমাদের ইতিহাসের পাতায় পেয়ে থাকি। রাধা উপন্যাসের কাহিনী জটিল এবং মন্থর গতিসম্পন্ন। সময়টা অষ্টাদশ শতকের মধ্যভাগ। স্থান বীরভূমের অজয় নদের তীরে, একদিকে ইলামবাজার আর একদিকে পশ্চিমে জনু বাজার, আর উত্তরে সুখবাজার পর্যন্ত নিয়ে ১০০ গড়, তারই মাঝে জয়দেবের কেন্দুবিল্ল গ্রাম। এখানকার বৈষ্ণব ধর্মের ন্যাড়ানেড়ি সম্প্রদায়ের প্রেমদাস বাবাজির আখড়ার উত্তরাধিকারিণী কৃষ্ণদাসী, নিজ সম্প্রদায়ের নিকট আপন প্রভাব ও প্রতিপত্তিতে সে গরীয়সী। তার মহান্ত গোপাল দাসের মৃত্যুর পর একমাত্র মেয়ে ১৬ বছরের কিশোরী গোবিন্দ্রমোহিনী তার নিত্য সঙ্গিনী। মাঝে মাঝে আখড়াতে এসে আশ্রয় নেয় ভিখারি কয়বৈরাগী, যার চরিত্র কাকের মতো বিচিত্র। কৃষ্ণদাসী ইলামবাজারের ধনী তুলা ব্যবসায়ী
ও বৈষ্ণব রাধারমণের বাঁধা সেবাদাসী, মৌখিকভাবে স্বীকৃত। পরবর্তীকালে রাধারমণের বর্বর পুত্র অক্রূরের সেবাদাসী হবে মোহিনী। একদিন ভোরে পুণ্য স্নান উপলক্ষে কৃষ্ণদাসী মেয়েকে সঙ্গে নিয়ে কেন্দুলিতে অজয়ের জলে স্নান করতে এসে নৌকার উপর নবীন গোসাই ওরফে মাধবানন্দের দর্শন পায়। যে মাধবানন্দ ছিলেন কংসারীর উপাসক। অজয়ের অপর তীরে শ্যামরূপার গড় ইতিহাস খ্যাত ইছাই ঘোষের দেউলে তার নবনির্মিত কংসারী মঠ। এই মাধবানন্দের পূর্ব ইতিহাস হলো তিনি জমিদার সন্তান। তার পিতার দুজন বৈধ পত্নী থাকা সত্ত্বেও তিনি নিত্য বাইজি বাড়িতে যাতায়াত করতেন। শুধু তাই নয়, এক যবনী কন্যার প্রতি আসক্ত হয়ে পড়েন এবং জাতিচ্যুত হওয়ার ভয়ে সমসাময়িক বৈষ্ণব সহজিয়াবাদের পরকীয়া সাধন তত্ত্বকে গ্রহণ করে যবনী কন্যাকে নিয়ে তিনি তাঁর সেবা সঙ্গিনী করে জমিদার থেকে বৈষ্ণব ভক্তে পরিণত হন। জমিদার গৃহিণী হওয়া সত্ত্বেও মাধবানন্দের মা শত লাঞ্ছনা গঞ্জনা ভোগ করে যখন মৃত্যুমুখে পতিত হলেন, তখন মাধবানন্দ গর্জে উঠলেন। বৈষ্ণব সাধনার পরকীয়াবাদের বিরুদ্ধে লড়াই করতে চাইলেন। তিনি মানস নেত্রে দেখতে পেলেন ধর্মের নামে ধোঁকা দিয়ে পরকীয়া সাধনার দ্বারা উদ্বোধিত হয়ে হিন্দু বৈষ্ণবেরা অধিকাংশই ব্যভিচারে লিপ্ত হচ্ছে। শ্রী চৈতন্য নির্দেশিত পথ তারা অচিরেই করেছে পরিত্যাগ। তিনি এই ধর্মের বিরুদ্ধাচারণ করতে ঘর ছাড়লেন। নানা স্থানে ঘুরতে ঘুরতে অবশেষে কাশীতে সাক্ষাৎ পেলেন জয়পুরী পণ্ডিত কৃষ্ণদেবের। তিনি স্বকীয়া মতের প্রতিষ্ঠাতা, অর্থাৎ রাধাকৃষ্ণের পরকীয়া নায়িকা নয়, স্বকীয়া নায়িকা। স্বকীয়া মত প্রচারে কৃষ্ণদেবের সঙ্গী হলেন মাধবানন্দ। অম্বরের মহারানা জয়সিংহের নির্দেশে তারা একে একে কাশী প্রয়াগ প্রভৃতি স্থানে পণ্ডিত মহলে যুক্তিজাল বিস্তার করে স্বকীয়া মত প্রতিষ্ঠা করে অবশেষে বঙ্গ বিজয়ে হাজির হলেন মুর্শিদাবাদে। তৎকালীন নবাব মুর্শিদ কুলি খাঁর তত্ত্বাবধানে কাটোয়ার মালিহাটিতে বসল বিচার সভা। সমগ্র বাংলাদেশ জুড়ে তখন বৈষ্ণবীয় সাধনায় পরকীয়াবাদের রমরমা। বিপক্ষের পণ্ডিত হলেন রাধামোহন ঠাকুর। বিচার চলল 6 মাস। রাধামোহনের পরকীয়া তত্ত্বের নিকট পরাস্ত হল পণ্ডিত কৃষ্ণদেবের স্বকীয়া মত। কৃষ্ণদেবকে এমনভাবে পরাস্ত হতে দেখে মাধবানন্দ মেনে নিতে পারলেন না। অজান্তেই কৃষ্ণদেবের সঙ্গ তিনি ত্যাগ করলেন। ঘুরে বেড়ালেন ভারতবর্ষের নানান তীর্থস্থানে। অবশেষে তিনি নিজেই নিজের গুরু হয়ে উপাসনা করতে লাগলেন কংসারীর। সে কৃষ্ণ রাধা বল্লভ নয়, পাপ তাপ গ্লানি বিনাশক কৃষ্ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী। ক্রমেই তিনি গুরু স্থানীয় হয়ে শিষ্য সংখ্যা বাড়াতেই লাগলেন। জীবনে প্রচণ্ড আঘাত পেয়ে প্রতিকারের নিমিত্তে একে একে কংসারী মধ্যে এসে আশ্রয় নিলেন কেশবানন্দ, গোকুলানন্দ, গোপালানন্দ প্রমুখ সন্ন্যাসী। বহুস্থান ঘোরার পর নির্জনে সাধন ভজনের জন্যে তারা এসেছেন অজয়ের তীরে। শ্যাম রূপায় নির্মাণ করেছেন তাঁদের কংসারী মঠ। বৈষ্ণব সহজিয়া সাধক সাধিকাদের ধর্মনীতি অনুযায়ী অনুরা কন্যাকে কোনো বৈষ্ণবের নিকট অর্পণ করতে হয় সাধন সঙ্গিনী রূপে। কলঙ্কিনী নটি কৃষ্ণদাসী নবীন গোসাইকে দেখার পর মনে মনে তাকে কামনা করলেও নবীন গোসাইকে লাভ করবার মতো রূপ যৌবন এবং সময় তার জীবন থেকে হারিয়ে গেছে। কাজেই মনের মাঝে জেগে ওঠা বাসনাকে পূরণ করতে মোহিনীকে মেনে নিল। এছাড়া বর্বর অক্রূরের হাত থেকে মেয়ে কিশোরী মোহিনীকে রক্ষা করতে একটাই পথ খোলা নবীন গোসাইয়ের চরণে তাকে সঁপে দেওয়া। কৃষ্ণদাসীর ধারণা ছিল তাদেরই মতো নবীন গোসাই পরকীয়া সাধনায় বিশ্বাসী। কিন্তু রাধারমণের নিষেধ সত্ত্বেও মেয়েকে নিয়ে মাধবানন্দের নিকট হাজির হয়ে মনের বাসনা ব্যক্ত করলে পরকীয়াবাদে ঘোর বিরোধী মাধবানন্দ ঘৃণা ভরে মা ও মেয়েকে আশ্রম থেকে বিতাড়িত করেন। কেন্দুলির আকড়ার উত্তরাধিকারী কৃষ্ণদাসীর মনে জ্বলে উঠল প্রতিহিংসার আগুন। মাধবানন্দের নিকট পাপিষ্ঠা বলে অপমানিতা হয়ে অন্তর্দাহে জ্বলতে জ্বলতে
অল্প দিনের মধ্যেই হয়ে গেলেন উন্মাদিনী এবং মনের গোপন স্বাদ পূরণ হওয়ার পূর্বেই একদিন অজয়ের তীরে রাতের অন্ধকারে উন্মত্তের মতো ঘুরতে ঘুরতে চিরতরে হারিয়ে গেলেন। মোহিনীর প্রতি অক্রূরের ছিল প্রচণ্ড লালসা। কৃষ্ণদাসীর অন্তর্হিতা হওয়ার পর অরক্ষিতা মোহিনীকে তুলে নিয়ে যায় রাতের আধারে অক্রূরের লোকজন। তারপর ঘটনার নানা বিবর্তনে মাধবানন্দ কর্তৃক মোহিনী উদ্ধার হয়ে কংসারী মঠে আনিতা হলে মোহিনী মাধবানন্দের চরণে তার মনের বাসনা ব্যক্ত করে নবীন গোসাইয়ের চরণে সে আশ্রয় পেতে চায়। একদিন এরই জন্য কৃষ্ণদাসীকে আশ্রম থেকে মাধবানন্দ বিতাড়িত করেছিলেন। আজও তার ব্যতিক্রম হলো না। মাধবানন্দের নির্দেশে ভোরের আলো ফোটার পূর্বেই মোহিনী কংসারী মঠ ত্যাগ করেছিল এবং নিজেকে স্থাপন করেছিল একেবারে পরিচিত পরিজনের নাগালের বাইরে। প্রকৃতির প্রতিশোধের ন্যায় ব্যর্থকাম মোহিনীর জন্য একদিন দৃঢ়চেতা পৌরুষের প্রতীক মাধবানন্দের মন হয়ে উঠল উন্মন। মোহিনীর কথা ভাবতে ভাবতে তার চিত্তে ফুটে উঠল দুর্বলতার কালো ছায়া। এর মাঝে আশ্রম কেন্দ্রিক নানা বাহ্যিক ঘটনার দ্বারা মাধবানন্দের মধ্যে দেখা দিল নানান অন্তর্দ্বন্দ্ব। তার প্রধান শিষ্য কেশবানন্দ এরকম তাকেই অবজ্ঞা করে আশ্রমের সন্ন্যাসীদের নিয়ে সংঘ শক্তিতে রূপান্তরিত করতে তৎপর হয়ে উঠলেন। উদ্দেশ্য অত্যাচারী নবাবী সৈন্যদের মোকাবিলা করা। নানা রকম কৌশলের দ্বারা লুটতরাজের মাধ্যমে দিনে দিনে কংসারী মঠের কোষাগার পূর্ণ হওয়ার সাথে সাথে অস্ত্রশস্ত্রের সংখ্যাও বৃদ্ধি পেতে লাগল। এরপর কেটে গেছে প্রায় দীর্ঘ 16 বছর। নবাবী সৈন্যের ভয়ে তারা ইতিমধ্যে শ্যামরূপাগড়ের আশ্রম ত্যাগ করে বাংলার উত্তর পূর্বাঞ্চলের কোনো এক নির্জন স্থানে নতুন আশ্রম গড়েছেন। সরাসরি সন্ন্যাসী বিদ্রোহে অংশগ্রহণ করতে তারা লুটতরাজ সমানে চালিয়ে যাচ্ছেন। অবশেষে কুম্ভ মেলায় পুণ্য স্নানের জন্য যখন নৌকাযোগে মাধবানন্দ সহ কংসারী মঠের অন্যান্য সন্ন্যাসীরা যাচ্ছিলেন, তখন সুলতানগঞ্জের নিকট নবাবী সৈন্যের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ হয়। আঘাতপ্রাপ্ত মাধবানন্দ নদীর স্রোতে পড়ে গেলেও শিষ্য গোকুলানন্দের সহযোগিতায় অচৈতন্য মাধবানন্দকে সুলতানগঞ্জের ঘাটে নিয়ে এলে এখানেই সাক্ষাৎ হয় বাঁশরি ওয়ালি প্যারেজির সঙ্গে। মুঙ্গেরে প্যারেজির আশ্রমে প্যারেজির সেবায় মাধবানন্দ প্রত্যক্ষ করলেন এই প্যারেজি আর কেউ নন 16 বছর পূর্বে তার প্রত্যাখ্যাতা স্বপ্নের নায়িকা মোহিনী। তখনই মাধবানন্দ বলে উঠলেন, তুমি আমার রাধা। উভয়ের যেন মিলন ঘটল। কিন্তু নদীর বুকে নবাব সৈন্যের আক্রমণে যে সকল সন্ন্যাসীরা প্রাণে বেঁচে গিয়েছেন তারা প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত হয়ে নবাবী সৈন্যদের যোগ্য প্রত্যুত্তর দিতে অর্থ সম্পদ সংগ্রহে হাতির পিঠে চড়ে গ্রামের পর গ্রাম লুট করতে শুরু করলেন। সম্মুখে কেউ বাধা দিতে এলে তাদেরকে হাতির পায়ের দোলে পিষে এগিয়ে চলেছেন। মাধবানন্দ অস্থির হয়ে উঠলেন তার শিষ্যদের পদস্থলে। তিনি এগিয়ে গেলেন বাধা দিতে। ফলস্বরূপ তাঁর আশ্রমের শিষ্যরা তাঁকেই হাতির পায়ে পিষে দিয়ে চলে গেলেন। নিথর মাধবানন্দের বুকের উপর পড়ে মোহিনীও প্রাণ ত্যাগ করল। এখানেই রাধা উপন্যাসের কাহিনী শেষ হয়েছে। ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা উপন্যাসের কাহিনীটা বুঝতে পারলে এবং এরপর আমি এই উপন্যাসের বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ধরনের কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে সেই সমস্ত বিষয় নিয়ে পরবর্তী এতে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর প্রতিটার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেতে পারবে। ভালো থেকো, আবারও বলছি সুস্থ থেকো।